আর এটা হচ্ছে Oppo Find X9, যে স্মার্টফোনটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের বাট ফ্ল্যাগশিপ ক্যামেরা রয়েছে। লাইক রিয়ারের 3টা ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। ইভেন রাইট নাও যে ভিডিওটা রেকর্ড হচ্ছে সেটা কিন্তু এই স্মার্টফোনের ক্যামেরায় রেকর্ড হচ্ছে 2x এ, যেখানে রেকর্ড হচ্ছে 4K 60 fps। তবে আপনি চাইলে এই স্মার্টফোন দিয়ে 4K 120 fps এও রেকর্ড করতে পারেন। যেহেতু শুরুতেই ক্যামেরার রেজাল্ট বা স্যাম্পল দেখে ফেললেন, সো ক্যামেরা নিয়ে মনে হয় ফার্স্টে কথা বলা উচিত। Find X9 সিরিজের বাকি স্মার্টফোনগুলোর মতো ওর ক্যামেরার ডিজাইনটাও সিমিলার রয়েছে, যেখানে আমরা তিনটা ক্যামেরা দেখতে পাই। এর মধ্যে প্রধান শুটারটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যা 1.6 অ্যাপারচারের, এবং এখানে ওয়াইএস রয়েছে। পরবর্তী শুটার 50 মেগাপিক্সেল, যেখানে 3x অপটিক্যালি জুম পাওয়া যাবে। এরপরে 50 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার রয়েছে অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। বলছিলাম বোথ সাইডের ক্যামেরায় আপনি 4K 60 fps রেকর্ড করতে পারবেন, তবে মেইন ক্যামেরায় সর্বোচ্চ 4K 120 fps রেকর্ড করা যাবে অ্যান্ড সেটা আপনি যদি 2x জুম করেও নেন তখনও গিয়ে 120 fps রেকর্ড করতে পারছেন। সো এটা অনেকের ক্ষেত্রেই কাজে লাগতে পারে। স্মার্টফোনটার মেইন ক্যামেরার যদি আমরা রেজাল্ট দেখতে পাই, খুবই ইন্টেলিজেন্টলি এবং খুবই ক্লেভারলি ওরা ছবিগুলোকে প্রসেস করার ট্রাই করছে। বিশেষ করে হাইলাইট এরিয়া যদি লক্ষ্য করেন, অনেক স্মার্টফোনে দেখা যায় হেভি হার্শ লাইটিং কন্ডিশন সেটাকে মেনটেন করতে গিয়ে খুব একটা দারুণ আউটপুট দিতে পারে না। বাট ও যেটা করছে, একটু সফট করে প্রেজেন্ট করছে ওই হাইলাইট এরিয়াটাকে, বাট দেখতে ভালো লাগছে, একটু সিনেমেটিক টাইপের একটা ফিল দেওয়ার ট্রাই করছে। অবশ্যই ছবিগুলো হচ্ছে শার্প অ্যান্ড ওয়েল ডিটেইলড। ইভেন আপনি জুম করলেও ছবির ক্লারিটি প্লাস ডিটেলের পরিমাণ বেশ ভালোভাবে লক্ষ্য করবেন। হ্যাঁ, লো লাইট এরিয়াতে গ্রেনের কিছু দেখা পাওয়া যায়, কিছু শ্যাডোতে ডিটেল কম পাওয়া যায়। মূলত গ্রেনটা রিমুভ করতে গিয়ে দেখা যায় যে ও টেক্সচার কিছুটা হারিয়ে ফেলছে। বাট মোস্টলি বা ভালো লাইটিং কন্ডিশনে প্রায় প্রত্যেকটা ক্লিকের আউটপুটেই একদমই আশানুরূপ। কালারের কথা বলতে গেলে একদম ন্যাচারাল কালার টোন পাবেন না ঠিকই, তবে কিছুটা ভাইব্রেন্ট ছবি দেয়, না ওভার স্যাচুরেশন নেই। কন্ট্রাস্ট লেভেলটা একটু হাইয়ের দিকে থাকে। ইভেন এখানে মাস্টার নামে একটা মোড রয়েছে, ওটাতে গেলে কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু বাড়িয়ে দেয়। যদিও এই মোডটা যে কোনো ধরনের ছবি তোলার জন্য পারফেক্ট না, বাট সামটাইমস আপনি তুলতেই পারেন। একটু কন্ট্রাস্ট লেভেলটাকে বাড়িয়ে প্রেজেন্ট করে। আপনি যদি নর্মাল মোডে থাকেন সেক্ষেত্রে আপনি কন্ট্রাস্ট লেভেলটাকে পারফেক্ট মনে করবেন এবং সেটা বরং দেখতে আরো বেশি ভালো লাগে। ইভেন এটার প্রায় প্রত্যেকটা ছবি সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ বলা যেতে পারে। ডাইনামিক রেঞ্জ ভালো, হোয়াইট ব্যালেন্স ভালো। অ্যাজ এ ক্যামেরা স্মার্টফোন আমার মনে হয় এইটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোন হিসাবে বেশ দারুণ রেজাল্ট দিচ্ছে মেইন শুটার থেকে। Find X সিরিজের ফোন লো লাইটেও একটা অন্যরকমের এক্সপেকটেশন আমাদের অবশ্যই থাকবে, তবে সত্যি বলতে 9 আলট্রা যেটা, ওটার সাথে অবশ্যই কম্পেয়ার করা যায় না। ডে লাইটে অনেকটা কম্পিটিশনে প্রায় সিমিলার জায়গায় থাকলেও লো লাইটে এসে বেশ কিছুটা দুর্বল হয়ে পড়ে। আবার স্টিল আপনি যদি কিনা অ্যারাউন্ড 70K প্রাইস পয়েন্টের স্মার্টফোনের সাথে বাংলাদেশে কম্পেয়ার করেন, তাহলে এটারও লো লাইট বেশ ভালো। হ্যাঁ, কন্ট্রাস্টি ছবি দেয়, কিছুটা কালার বুস্ট করে, বাট দেখতে ভালো লাগে। তবে কন্ট্রাস্ট লেভেলটা আরেকটু কম থাকলে আমার মনে হয় দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আমার কাছে আর কি সেটাই মনে হয়েছে। ওভার প্রসেসড, ওভার শার্প এই জাতীয় প্রবলেম আমি পাইনি এই স্মার্টফোনের মেইন ক্যামেরা থেকে। এরপরে যদি আমরা চলে আসি এটার টেলিফটোতে, আপনারা 3x পর্যন্ত অপটিক্যালি জুম পাচ্ছেন এবং লসলেস জুমে ছবি তুলতে পারবেন। সেই ক্ষেত্রে ছবির কালার টোনও প্রায় সিমিলার, মেইন ক্যামেরার সাথে অনেকটাই কম্পারেবল, যেখানে ডিটেল অ্যান্ড ডাইনামিক রেঞ্জও আমরা ভালো পাচ্ছি। তবে আপনি 6x to 10x পর্যন্ত মোটামুটি দেখা যায় যে প্রায় অলমোস্ট লসলেস টাইপের একটা জুম পাবেন। না, একদম লসলেস তো না, তবে সেগুলো ইউজেবল, আমি এটাই বুঝতে চাচ্ছি। এরপরে গেলে আপনি যদি সর্বোচ্চ জুমেও যান, সেটা বেশ কিছুটা আর্টিফিশিয়াল মনে হবে এবং আর্টিফিশিয়ালি প্রসেস করা দেখলে বোঝা যায় আর কি। যাদের দরকার যে জুম করে ছবি তুলবো, আপনারা 6x to 10x এর মধ্যে রাখলে আই থিঙ্ক বেটার। বাট এই টেলিফটোটা মেইনলি কাজে লাগবে আপনার পোর্ট্রেট মোডে, অর্থাৎ আপনি পোর্ট্রেটের ক্ষেত্রে আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। এবং যেটা আমার কাছে মনে হয়েছে, 1x 2x এই পর্যন্ত দেখা যায় যে এই স্মার্টফোনটার ছবিগুলো বেশ ন্যাচারাল লাগে, তখন ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আপনার কাছে আর্টিফিশিয়াল লাগবে না। তবে আপনি 3x এ গেলে পরে যেটা হচ্ছে, একটু আর্টিফিশিয়াল টোন লক্ষ্য করা যাচ্ছে, বাট এজ ডিরেকশন আবার খুবই ভালো। আবার ব্যাকগ্রাউন্ডটা মানে একটু ফ্ল্যাট হয়ে যাওয়াতে দেখতে বা সাবজেক্ট সেপারেশনটা খুবই সুন্দর লাগে আর কি। যদিও 2x এর ক্ষেত্রে মনে হচ্ছে যে এটা একটু বেশি ন্যাচারাল একটা ভাইব ক্রিয়েট করছে আর কি। কিন্তু যে বিষয়টা এই স্মার্টফোনের প্রায় প্রত্যেকটা ছবিতে আমি খেয়াল করছিলাম, হিউম্যান ফেস পেলে পরে ওটাকে একটু আলাদাভাবে গ্লো করা ট্রাই করে, একটু অন্যভাবে ডিটেক্ট করে বোঝা যায় যে সেখানে মানে ওপোর স্মার্টফোনগুলোতে এই ব্যাপারটা আমরা এর আগেও দেখেছি, একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা এখানে রয়েছে। ইভেন আমার হাতের স্মার্টফোনটা আবার চাইনিজ ভ্যারিয়েন্টের, সো যেখানে জিনিস একটু গ্লোবালের চাইতেও বেশি বেশি পাবেন, আই মিন এই ফেয়ারনেসের যে ব্যাপারটা। এরপরে যদি আসেন আলট্রাওয়াইডে, আলট্রাওয়াইডটাও কিন্তু ডে লাইটে বেশ ভালো ছবি দিচ্ছে, ইভেন মেইন ক্যামেরার সাথে অনেকটাই কম্পারেবল। তবে মেইন ক্যামেরার ডাইনামিক রেঞ্জ যতটা স্ট্রং, এইটা আবার ততটা না। ইভেন মেইন ক্যামেরা আমরা দেখছিলাম শ্যাডোর দিকেও ডিটেল বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছে, যেখানে আলট্রাওয়াইডে গিয়ে কিছুটা স্ট্রাগল করছে। স্টিল রাইট নাও এই স্মার্টফোনটার দাম রয়েছে বাংলাদেশে ৭৩,৪৯৯ টাকার মতো SMS গ্যাজেটে। আচ্ছা, SMS গ্যাজেট থেকে এই স্মার্টফোনটা আমাদের কাছে পাঠিয়েছিল। আপনারা যারা নিতে চান ওনাদের কাছে পেয়ে যাবেন, ডেসক্রিপশনে ওনাদের লিঙ্ক, ওনাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। তো এই যে দামটা,
এই প্রাইসে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে ভিভোর স্মার্টফোন পাবেন, ক্যামেরার জন্য কম্পেয়ার করতে পারবেন। তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে আমি বলবো অফকোর্স এটার আল্ট্রা ওয়াইডটা তাদের সাথে হেড টু হেড কম্পিটিশন দেবে, ইভেন ডেলাইট কন্ডিশনে প্রায় ম্যাক্সিমাম ক্লিকে হয়তো এগিয়ে রাখবে, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স বলে। সো আল্ট্রা ওয়াইডটা নিয়ে আই থিঙ্ক আপনারা সন্তুষ্ট থাকবেন, তবে প্রপার লাইটিং কন্ডিশনে সবচেয়ে বেস্ট আউটপুট দিতে পারে এটা। স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আই থিঙ্ক সেলফি লাভারদের পছন্দ হওয়ার কথা। একটু রেডি টাইপ ছবি দেয়, একটু ফেসটা গ্লো করে। আপনি যতই বিউটিফিকেশন অফ করে রাখেন না কেন, আপনি স্টিল দেখবেন যে স্মার্টফোনটা আপনাকে সুন্দর করে প্রেজেন্ট করছে। ফেসের ব্রাইটনেস কিছুটা বেড়ে যাবে, একটু সফট করে প্রেজেন্ট করবে, স্ক্রিনটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ওটা বোঝা যাবে। বাট ডাইনামিক রেঞ্জ ভালো, ইনডোর আউটডোর বোথ কন্ডিশনেই এটা ভালো রেজাল্ট দিচ্ছে। এবার যদি ভিডিওতে আসি, আমরা দেখছিলাম এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরায় 4K 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। 4K 120 fps এই প্রাইস পয়েন্টে বোধহয় একটু ইউনিক, অনেকের ক্ষেত্রে এটা কাজে লাগবে, বিশেষ করে যারা স্লোমো নিয়ে কাজ করবেন। তো যেটা হয় ইনডোরের দিকে বা লো লাইট এরিয়াতে এই 4K 120 fps তখন লাইটের বেশি প্রয়োজন বোধ করে, তো লাইট দিতে পারলে আপনারা ইনডোরে বেশ ভালো শুট পাবেন, বাট আউটডোরে এটার রেজাল্ট সবচেয়ে বেস্ট পাওয়া সম্ভব 120 fps এর ক্ষেত্রে। বাট 4K 60 fps এর ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট স্মুথ, এবং সেই ভিডিও চাইলেও স্লোমো করা যায় যদি আপনি 30 বা 25 fps এর পরবর্তীতে রেন্ডার করতে চান। সো ভিডিওতে আমরা যেটা দেখছিলাম না, জিটারিং এর মতো ইস্যু পাইনি, বেশ স্মুথ ভিডিও, ইভেন যথেষ্ট স্টেবল ভিডিও। তবে এটাকে যদি আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলে কম্পেয়ার করতে চান, না সেই লেভেলে তো কম্পেয়ার করা যাবে না। যেমন এক্সপোজার কন্ট্রোলিংয়ে একটু টাইম নিচ্ছে এই বান্দা, হুটহাট করে ক্যামেরা এদিক সেদিক ওদিক ঘোরালে লাইটের যে পরিবেশটা চেঞ্জ হয় সেইটা ক্যালকুলেশনে একটু টাইম নিচ্ছে। দেখুন ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা কিন্তু 4K 60 fps রেকর্ড করতে পারছি, এবং একটু হাইলাইটটা বেশি লাগছে, লাইক যে আমার হাতটা যদি খেয়াল করেন এই এরিয়াটা লক্ষ্য করেন, এখানে আরেকটু সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতো। আমরা যদি একটু উপরের লাইটটাকে সহ নেই, সেই ক্ষেত্রেও বোঝা যায় যে আমার ফেসটাকে ছাড়ছে না, কিন্তু আমাকে একটু বেশি ব্রাইট করে প্রেজেন্ট করছে। কিছুটা গ্রেইনের ইস্যু আছে লো লাইটে, আপনারা এই সমস্যাটা ফেস করবেন। আর হ্যাঁ, ভিডিওতে যে সাউন্ডটা পাচ্ছিলেন এতক্ষণ পর্যন্ত সেটা এই স্মার্টফোনের মাইক্রোফোনে রেকর্ড করা হচ্ছিল। সো এইটা দিয়ে আপনারা 4K 60 fps যেহেতু রেকর্ড করতে পারছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, যারা ভ্লগিং করেন আই থিঙ্ক কাজে লাগানো সম্ভব, বাট আপনাকে একটু গ্লো করে একটু ব্রাইট করে প্রেজেন্ট করবে। আই থিঙ্ক এটা কোনো সমস্যা না, দেখতে ভালো লাগবে আর কি, এই তবে একদম ন্যাচারাল না, এটা মাথায় রাখতে পারেন। তো যদি কেউ বলেন ভাই আমি এই স্মার্টফোনটা অ্যারাউন্ড 70K বা 73K রয়েছে রাইট নাও, সেই জায়গা থেকে ক্যামেরার জন্য চয়েস করবো কিনা, আই থিঙ্ক আপনাকে ক্যামেরার জন্য এটাকে রেকমেন্ড করা যায়। বাট ক্যামেরা লং টাইম অন করে রাখলে যেটা হচ্ছিল, এই স্মার্টফোনটা ভালো রকমের এই হিট জেনারেট করছিল, বিশেষ করে এর বডি ফ্রেম অ্যান্ড এই এরিয়াটা অনেক বেশি গরম হচ্ছিল। সো এইটা একটু অ্যানোয়িং ফিল দিবে আপনাকে, কিন্তু আমরা ক্যামেরাকে গরম হয়ে ক্র্যাশ করতে দেখিনি। তো সারাদিন ছবি তোলার জন্য এর মাঝে কিন্তু ব্যাটারি রয়েছে 7025 mAh এর ব্যাটারি, যা সিলিকন কার্বনের। স্মার্টফোনটা যথেষ্ট স্লিম, 7025 mAh যথেষ্ট বড় ব্যাটারি আসলে। 80 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নিচ্ছে। সো অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের স্মার্টফোন এই জায়গাও কার্পণ্য করেনি। আবার আপনি রিভার্স চার্জিং টেকনোলজিও পাবেন এটা থেকে 10 ওয়াট। সো সেই জায়গাটাও ভালো। এই 10 ওয়াট কিন্তু রিভার্সলি দিচ্ছে হচ্ছে ওয়্যারলেসলি, সো এই জায়গাটাকে খারাপ বলা যায় না। এখন 7025 mAh শুনে বা অনেক রিভিউয়ারের ভিডিও দেখে আপনি বলতে শুনবেন যে এটা 2 দিন চালানো যাবে, বাট না, সিলিকন কার্বনের এই 7000 mAh এর ব্যাটারিযুক্ত ম্যাক্সিমাম স্মার্টফোন আমি টেস্ট করে দেখেছি, তাতে আমরা যেটা পাই 1.5 দিনের কাছাকাছি একটা ব্যাকআপ পাই। যেখানে আমরা রেগুলার লিথিয়াম পলিমার বা লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো ছিল, যেগুলো 6000 mAh, ওইগুলোতে যে ব্যাকআপটা পেতাম, এইটা 7000 mAh এ অলমোস্ট সেরকম আমরা একটা ব্যাকআপ পাই আসলে। সো এইটা ডিপেন্ড করবে অনেকটা আপনি কোন ধরনের ইউজার, আপনি কিভাবে ব্যবহার করছেন স্মার্টফোনটিকে। আমাদের টেস্টিং রেজাল্ট থেকে আমরা যেভাবে ব্যবহার করি তাতে করে আমাদের মনে হয়েছে 1 দিন প্লাস টাইম বা 1.5 দিনের মতো ইজিলি ব্যবহার করা যায়। আই থিঙ্ক ব্যাটারি নিয়ে প্যারা খাবেন না। এরপরে আসছে স্টেরিও স্পিকার, বাট স্টেরিও স্পিকারটা একদম সুপার ব্যালেন্সড না, এটা একটু 60-40তে আছে, 60 and 40, বাট লাউডনেস ভালো, ক্লিয়ার সাউন্ড দেয়। বেজের দিকে আর একটু ডেপথ থাকলে ভালো লাগতো হয়তো বা, বাট এমনিতে ক্লিয়ার সাউন্ডই পাবেন। এইটার হ্যাপটিক ফিডব্যাক ভালো, যথেষ্ট টাইট অ্যান্ড স্ট্রং ফিল দেবে আপনাকে। স্ক্রিনটা সুন্দর আছে, স্ক্রিনের সাইজ হলো 6.59 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। আমরা টেস্ট করে দেখেছি 120 হার্টজ পর্যন্ত মোস্টলি অ্যাপেই আসছে, 90তে অনেকটা লক হচ্ছে, তবে সুপার স্মুথ একটা ডিসপ্লে, এটুকু বলাই যায়। 3600 নিটসের মতো ব্রাইটনেস, যা ইনডোর আউটডোর যে কোনো কন্ডিশনে দেখার জন্য পারফেক্টলি উপযোগী। আমাদেরকে কোনো রকমের সমস্যায় পড়তে হয়নি ইনডোর আউটডোর, ইভেন ছবি তোলার সময়ও। কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে এটাকে, মোটামুটি মানের একটা প্রোটেকশন আপনি ধরে নিতে পারেন। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট পেয়েছি, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লের চিন বেজেল ন্যারো অ্যান্ড সিমেট্রিক্যাল, টপ সেন্টারে 5 হোল কাটআউট রয়েছে, অনেক বড়ও না অনেক ছোটও না, দেখতে ডিসপ্লে সুন্দর লাগবে। এই ডিসপ্লেতে মাল্টিমিডিয়া কনজাম্পশন থেকে শুরু করে যেখানে কিছু দেখতে আপনাদের ভালো লাগবে। ডিসপ্লেটার কালার অ্যাকুরেসির জায়গায় না 100% অ্যাকুরেট না, বরং একটু ভাইব্রেন্ট টাইপের কালার প্রেজেন্ট করে, যা হয়তো মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন তাদের কাছে ভালো লাগার কথা। ডিসপ্লেটা নিয়ে আমি বলবো এটা একটা ওকে টাইপের ডিসপ্লে, কিন্তু আমরা ওকে টাইপে বিশ্বাসী না। সেরা দামে সেরা টিমের সেরা জার্সি পেয়ে যাবেন আমাদের টাইজোতে। বিশ্বকাপ তো একদম শেষের দিকে, প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে সেরা খেলাটাই উপভোগ করতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের টাইজো থেকে। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে।
অ্যান্ড্রয়েড 16-এ রান করছে, এইটা 5টা মেজর আপডেট পাওয়া যাবে, তো 5টা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করতে দেখবেন। আর অন্যদিকে কালারওয়েজ 16 রয়েছে। কালারওয়েজ যথেষ্ট ক্লিন অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি একটা ইউআই আপনারা জানেন, এবং এখানে প্রয়োজনীয় ফিচার্সগুলো অফকোর্স আছে। বাট এটা যেহেতু একটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, প্রচুর পরিমাণে চাইনিজ ব্লোটওয়্যার রয়েছে যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না, বাট আপনারা মনে হয় এগুলো ইনস্টল করে নিলে বেটার হবে আই থিঙ্ক। এসওসি হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 9500, যা মূলত 3nm এর একটি এসওসি, এবং এটা 3টা ক্লাস্টারে বিভক্ত। এর মধ্যে একটি কোর হলো 2.21 GHz এর C1 আলট্রা, পরবর্তী 3টা কোর হচ্ছে 3.5 GHz C1 প্রিমিয়াম, এরপরে 4টি কোর রয়েছে 2.7 GHz C1 Pro। সো বুঝতে পারছেন যে এটা যথেষ্ট পাওয়ারফুল একটা এসওসি অ্যান্ড ফ্ল্যাগশিপ গ্রেডের একটা পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে। তবে এই পারফরমেন্সটা ডেলিভার করতে গিয়ে এসওসিটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে, এটাও সত্যি। বাট ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দরভাবে উনি হ্যান্ডেল করতে পারবে না কেন? UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। সো আপনারা রিড রাইট স্পিড এখানে একদম সুপার ফাস্ট বা সর্বোচ্চ গতিতেই পাচ্ছেন। অন্যদিকে স্মার্টফোনটা পাওয়া যায় 256, 512 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্টে, 12+16GB র্যাম রয়েছে। সো র্যামের না ঘাটতি আছে না স্টোরেজের, সব কিছু মিলে এই জায়গার মানে পারফরমেন্সে মোটামুটি ঠিকঠাকই দেওয়ার ট্রাই করছে। তারপরে অনেকের একটা বিষয় থাকে যে ভাই আমি মিডিয়াটেক না নিয়ে আমি স্ন্যাপড্রাগন মানে নিতে চাই, স্ন্যাপড্রাগন হলে সুবিধা হতে পারতো। ইভেন স্ন্যাপড্রাগন হলে হয়তো বা এটার মতো হিট জেনারেট করতো না, আবার অনেক স্ন্যাপড্রাগনে আমরা দেখি অনেক বেশি হিট জেনারেট করে। সো এইটার যেটা হতে পারতো যে ওরা চাইলে আরেকটু এটার কি বলে থার্মাল ম্যানেজমেন্ট আরেকটু বেটার করতে পারতো আই থিঙ্ক। যেটা হয় ফোন যতটুকু কিনা গরম হয় তার চাইতে বেশি ফিল দেয় এর মেটাল বডির কারণে, যেটা আপনার হাতে একটু লাগবে। কিন্তু ডে টু ডে লাইফের ইউজেসে পারফরমেন্স আমরা ড্রপ করতে দেখিনি, যতটুকু হিট জেনারেট করুক না কেন। হিট কোথায় জেনারেট করে? ক্যামেরা অনেক সময় অন করে রাখলে, গেমিং টাইমে আপনি এমন কোনো অ্যাপ ব্যবহার করছেন যেটা হেভি ইন্টারনেট ইউজ করে, এডিটিং অ্যাপ ব্যবহার করতে গেলে কিছুটা হিট জেনারেট করে এই স্মার্টফোনটা। তবে পারফরমেন্সের আমি ড্রপ পাইনি সেক্ষেত্রে। আপনার মাল্টিটাস্কিংয়ে ভালো আউটপুট পাবেন, অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, র্যাম ম্যানেজমেন্ট অ্যান্ড র্যাম বোথ অনেক বড় সড়ো। যারা চিন্তা করছেন আপনি আপনার ক্যামেরা ডিভাইসটাতে গেমিংও করবেন, হ্যাঁ ডেফিনেটলি এটাতে গেমিংও করতে পারবেন। পাবজির ক্ষেত্রে আমরা সুপার স্মুথ আলট্রা এক্সট্রিমে প্লে করতে পারছি এবং প্লেবল রেজাল্ট দিচ্ছে, লং টাইম পর্যন্ত স্টেবল রেজাল্টই ধরে রাখতে পারছে। বাট আফটার 35 মিনিটস বা 30 মিনিটস পরে গিয়ে বসে যায় স্মার্টফোনটা একটু হেভি হিট জেনারেট করছে এবং ফ্রেম রেট কিছুটা ফ্ল্যাকচুয়েট করতে থাকে। তবে হেভি কোনো ল্যাগ, স্ট্যাটার বা একদম হ্যাং করে বসে আছে এ ধরনের কোনো সমস্যা আপনারা ফেস করবেন না। আবার যদি কেউ এটাতে রেকর্ডিং অন করে গেমিং করতে চান তখন বুঝবেন যে স্মার্টফোনটা আরও বেশি হিট জেনারেট করছে এবং পারফরমেন্সও কিছুটা ড্রপ করতে লক্ষ্য করা যায় ও মুহূর্তে। অন্যদিকে গেনশন ইম্প্যাক্টের মতো গেম আমরা এটাতে ট্রাই করে দেখেছি। গেনশন ইম্প্যাক্ট 60 FPS আমরা ট্রাই করছি এবং 57 to 60-এর মধ্যেই থাকছে, কিন্তু যেটা হয় স্মার্টফোনটা একটু হিট জেনারেট করে বেশি তুলনামূলকভাবে। ইভেন এমন কনফিগারেশনের অনেক স্মার্টফোনে আমরা আরেকটু বেটার হিট ম্যানেজমেন্ট পেয়েছি। সো ওটাই আমি বলবো এখানে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল ডিভাইসটাতে। আপনি এটাকে গেমিং ফোন হিসেবে কনসিডার করবেন না, বাট আপনি চাইলে এটা দিয়ে গেমিং করতে পারবেন। পারফরমেন্সের জায়গাটা রেগুলার কাজবাজের জন্য যথেষ্ট শক্তিশালী। গেমিং এর কথা বললে হ্যাঁ স্মার্টফোন দিয়ে আপনি গেমিং তো করতে পারবেন, তবে আমি বলছি না ডেডিকেটেডলি গেমিং এর জন্য এটাকে চয়েস করুন, কারণ থার্মাল ম্যানেজমেন্টে আরেকটু বেটার কিছু দরকার ছিল সেক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আসি স্মার্টফোনটার একটু ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে। বিল্ড ম্যাটেরিয়ালস হিসেবে বডি ফ্রেমে তো মেটাল রয়েছে, রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে যা ফ্রস্টেড এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট দেখাই যায় না বলতে গেলে। আর এই স্মার্টফোনটার বডি ফ্রেমে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন না এবং মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে না আলাদা করে। সো কোন ভ্যারিয়েন্ট নিচ্ছেন এটা মাথায় রেখে কিনিয়েন, সেটা বেটার হবে। IP68 and 69-এর রেটিং রয়েছে ডিভাইসটাতে। আমরা লেফট সাইডে একটা এক্সট্রা বাটন দেখছি, শর্টকাট বাটন হিসেবে এটা কাজ করে, আপনি নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন এই জায়গাটা, যেটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। অনেক সময় মিউট করার প্রয়োজন পড়ে, আগে OnePlus-এর ফোনগুলোতে আমরা স্লাইডার দেখতাম, ওরকম টাইপের আপনি ব্যবহার করতেই পারেন চাইলে। আর একটা বিষয় হলো এর সাইজ, না একদম অনেক বড় না একদম অনেক ছোট, বেশ স্ট্যান্ডার্ড একটা সাইজের মধ্যেই থাকে। ওয়েট ব্যালেন্সের দিক থেকে সামনের দিকটা একটু ভারী, টপ হেভি লাগতে পারে আপনাদের কাছে, বাট এটা সমস্যা হয় না যেহেতু ফোনটার সাইজ অনেক বেশি বড় না আসলে। স্মার্টফোনটা বেশ কম্প্যাক্ট, ক্যামেরার জন্য মোটামুটি বেশ ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, পারফরমেন্সের জায়গাটাও ভালো, তবে হিটটা একটু বেশি জেনারেট করছে আমরা যেটা দেখছি। হয়তো আর একটু অপটিমাইজ করে দিলে আরেকটু বেটার আউটপুট পাওয়া সম্ভব এই। তবে দামটা একটু কম থাকলে ভালো হতো, কিন্তু এখনকার দিনে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনাদের আমরা এটা বলতে পারি না যে ভাই আর কিছুদিন ওয়েট করেন, দামটা কমুক তারপর আপনি কিনবেন। যতই ওয়েট করছেন দাম শুধু বাড়ছে, মানে বিষয় হচ্ছে এই। সো কেনার কোনো প্ল্যান থাকলে তো কিনবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে এখন বলি যদি একান্ত প্রয়োজন হয় এই মুহূর্তে ফোন না কেনাটাই বেটার। বাকি ডিসিশন তো আপনাদের। কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। এই স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। সবাই ভালো থাকুন।